যুদ্ধবন্ধে ইরান আমেরিকা রাজি হলেও হরমুজের নিয়ন্ত্রণে কে থাকবে? তেহরান কি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে? এই প্রশ্নে কেন নেই সুরাহা? ইরান আমেরিকা যুদ্ধবন্ধের খবরে বিশ্ব অর্থনীতিতে ফিরেছে স্বস্তি। চাঙ্গা ভাব পুঁজিবাজারে জ্বালানি তেলের দাম কি কমেছে? শক্তিশালী জার্মানির কাছে হেরেও কোটি মানুষের হৃদয় জয় করেছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। কিভাবে? এটি কি নয়া যুগের সূচনা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান আমেরিকা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তিতে দুই দেশ রাজি হলেও এখনো পরিষ্কার নয় চুক্তির শর্তগুলো। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? কে টোল আদায় করবে? ইরানের জব্দ করা অর্থ কি ফিরিয়ে দেওয়া হবে কিনা? ইরান কিংবা কি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করবে কিনা? লেবাননের উপর ইসরায়েলের হামলা কবে বন্ধ হবে? এমন সব প্রশ্নের পরিষ্কার কোনো জবাব নেই। ফলে চুক্তি নিয়ে ধোঁয়াশা আর অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে শেষ পর্যন্ত কি চুক্তি হবে? আর হলেও তা কি টিকে থাকবে? কি বলছেন বিশ্লেষকেরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে আগামী ১৯ জুন সমঝোতা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবে তেহরান ও ওয়াশিংটন। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র শক্তি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিজেদের সুরক্ষার জন্য তৈরি মিসাইল প্রযুক্তি নিয়ে আমেরিকার সাথে কোনো কথাই বলবে না ইরান। এর পাশাপাশি নিজস্ব ভাণ্ডারে জমা থাকা ইউরেনিয়ামের এক টুকরাও সীমান্ত পার হতে দেবে না তেহরান। চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধ থামলেও আসল লড়াই এখনও বাকি। চূড়ান্ত আলোচনার টেবিলে বসার আগেই নিজের অবস্থান পরিষ্কার জানান দিয়ে রেখেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো আলোচনা করবে না তার সরকার। পরিস্থিতি যাই হোক না কেন, ইরানের ক্ষেপণাস্ত্র বা মিসাইল সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। এটি আমাদের রেড লাইন। এটি একটি অপরিবর্তনযোগ্য নীতি। আমরা পার্লামেন্টে এই বিষয়ে অনড় এবং আমরা সরকারকে এ নিয়ে আলোচনা করার কোনো অনুমতি দেব না। আমাদের সশস্ত্র বাহিনীও তা দেবে না। সরকারের মনোভাবও একই। এই বিষয়ে আমাদের সবার মধ্যে সম্পূর্ণ ঐক্য রয়েছে। প্রথম কথা হলো, ইরান ইউরেনিয়াম ছাড়বে না এবং কোথাও স্থানান্তরও করা হবে না। সমঝোতার শর্ত অনুযায়ী ইরানকে $25 বিলিয়ন জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার কথা চলছে। বিনিময়ে ইরান নতুন করে কোনো পরমাণু অস্ত্র তৈরি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে যে ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এই মজুদ সম্পূর্ণ ধ্বংস বা নিষ্ক্রিয় করার বিষয়ে চূড়ান্ত কোনো ফয়সালা এখনো হয়নি। এই 400 কেজি ইউরেনিয়াম নিয়ে আমেরিকানরা এত সংবেদনশীল কেন? তাদের দাবি, যেহেতু এটার সমৃদ্ধকরণের মাত্রা 60%, তাই এর কোনো প্রয়োজন নেই। আমরা সর্বোচ্চ যে ছাড় দিতে পারি সেটা হলো আমাদের নিজেদের প্রয়োজনেই এটিকে কিছুটা ডিলিউট বা হালকা করতে পারি। যেমন আমাদের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী তেহরান রিসার্চ রিঅ্যাক্টরের জন্য এটিকে 20% নামিয়ে আনা। কাজেই ট্রাম্প এবং তাদের মিডিয়াগুলো ইউরেনিয়াম স্থানান্তরের যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের সীমান্তের বাইরে এটি কোথাও পাঠানো হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নির্বাচন এবং ফুটবল বিশ্বকাপের মতো বড় বড় চ্যালেঞ্জ। এই শান্তি চুক্তি তাই ইরানের চেয়ে আমেরিকার জন্যই বেশি প্রয়োজন, এমনটাই বলছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, নিজের ইমেজ বাঁচাতে ট্রাম্প যে কোনো মূল্যে চুক্তি চান। এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের খুব জরুরি প্রয়োজন। সামনে নির্বাচন এবং বিশ্বকাপের সময় শান্তির প্রয়োজনেই ট্রাম্প এতে আগ্রহী। কাজেই যতক্ষণ পর্যন্ত ইসলামিক রিপাবলিকের স্বার্থ সুরক্ষিত থাকছে, ততক্ষণ আমরা এই প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। ইরান আমেরিকার যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু আদর্শ ও শক্তির এই লড়াইয়ে তেহরান নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। এখন দেখার বিষয় হলো, ইরানের এই কঠিন শর্ত মেনে নিয়ে ট্রাম্প প্রশাসন কতটা এগোতে পারে। দুই পক্ষের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় ও চুক্তি নিয়ে ধোঁয়াশা আগামীতে আরও পরিষ্কার হয়ে আসবে। তবে চুক্তির টিকে থাকা বা না থাকার ক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামই হবে মার্কিন কূটনীতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতি আর দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছে ইরান ও আমেরিকা। আসছে শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে। চুক্তির শর্তগুলোর বিস্তারিত না জানালেও ইরান ১৪ দফা শর্ত দিয়েছে বলে জানা গেছে। তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চুক্তির শর্তে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কি কি শর্ত রয়েছে ১৪ দফা চুক্তিতে, বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত ১৪টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তুলে নেওয়া হবে মার্কিন বাহিনী। ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $২৪ বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র তেহরান শান্তি চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী ৬০ দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ডানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খবরে স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। কমেছে জ্বালানির দাম, চাঙ্গা ভাব ফিরেছে বৈশ্বিক পুঁজিবাজারে। লাভ ক্ষতির হিসেবে ইরানকে বিজয়ীর আসনে বসাচ্ছেন খোদ প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদেরা। তাহলে কি ইরানকে শায়েস্তা করার যুদ্ধে হেরে গেল যুক্তরাষ্ট্র? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দিন দিন বিরক্ত কেন হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের বিরোচিত প্রতিরোধে মধ্যপ্রাচ্য জ্বলছে প্রায় ৪ মাস। টানাপোড়েন আর নাটকীয়তার অস্বস্তি পেরিয়ে শেষমেশ শান্তি চুক্তি সইয়ের দিনক্ষণ চূড়ান্ত। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ঘোষণা নয়, নিশ্চিত করেছে ইরানও। বহু প্রত্যাশিত এই খবরের তাৎক্ষণিক ধাক্কায় প্রাণ সঞ্চার করেছে টালমাটাল বৈশ্বিক অর্থনীতিতে। যদিও চুক্তির শর্ত বিশ্লেষণে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কেন? ট্রাম্প একে ইরানের আত্মসমর্পণ বোঝাতে চাইলেও বাস্তবতা কি একে সমর্থন করে? চলতি সপ্তাহের শেষে শান্তি চুক্তি হবে সুইজারল্যান্ডের জেনেভায়। এই খবর ছড়াতেই বিশ্ববাজারে লাফিয়ে চলা জ্বালানি তেলের দর নিচের দিকে পিছলে পড়ে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪.১% কমে হয় ব্যারেল প্রতি $৮৩। মার্চের পর যা সর্বনিম্ন। অপরিশোধিত তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর ৪.৭২% কমে দাঁড়ায় $৮.৮৭। ইতিবাচক হাওয়া লেগেছে পুঁজিবাজারেও। ভারতে সোমবার লেনদেন শুরুর কয়েক ঘন্টায় সূচকের উত্থানে বিএসইর লগ্নিকারীদের শেয়ারের মূল্য বেড়েছে ৮.২৫ লাখ কোটি রুপি। জাপানের নিক্কেই 225 সূচক দিনের শুরুতে ৫.৫% বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে প্রায় ৫.৭%। তাইওয়ানের তাইএক্স সূচক ২.৭%। আর অস্ট্রেলিয়ার ASX 200-এর সূচক উত্থান হয় প্রায় ১.৫%। ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। লেনদেন শুরুর আগেই S&P 500 ফিউচার 1% আর নাসদাক ফিউচার 1.8%
8% পর্যন্ত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে আগামী সপ্তাহে সূচক আরও উঠতে পারে। শান্তি চুক্তির খবরে আন্দোলিত যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্দরমহল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের চুক্তি নিয়ে লেখায় পূর্বসূরিদের থেকে নিজেকে অনেক এগিয়ে রেখে ট্রাম্প নিজের পিঠ চাপড়ালেও মানতে নারাজ মার্কিন রাজনীতিবিদরা। শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির সিনিয়র নেতা সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটনের দাবির সাথে তেহরানের বক্তব্যের মিল নেই। সবচেয়ে আলোচিত ইরানের ইউরেনিয়ামের মজুদের কি হবে সে বিষয়টি যথেষ্ট ঘোলাটে বলেও মনে করছেন তিনি। ডেমোক্রেট কংগ্রেসম্যান রো খান্না শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে একে সমর্থনের আহ্বান জানালেও প্রশ্ন তুলেছেন ট্রাম্পের যোগ্যতা নিয়ে। সামাজিক মাধ্যমে খান্না লিখেছেন, ইরানের সরকার বদলের হাঁক ডাক ব্যর্থ হয়েছে। ট্রাম্প তার লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থই হননি, ইরান যুদ্ধ হেরেছেন বলে মনে করছেন সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তা ও সেভ আমেরিকা পডকাস্ট শোর হোস্ট টমি ভিয়েটার। একই অভিমত গণমাধ্যম ব্যক্তিত্ব আর রাজনীতিবিদদের। বোমা ফেলে হামলা চালিয়ে ইরানকে বাধ্য করার কৌশল যে ব্যর্থতা ছাড়া কিছুই দেবে না, তাই এই চুক্তির খবর প্রকাশের কয়েক ঘন্টা আগে এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে যে কোনো নতুন চুক্তি যে পূর্বের চেয়ে খুব একটা আলাদা বা উন্নত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে টানাপোড়েন আবার প্রমাণ করেছে শুধু চাপ সৃষ্টি বা বোমা হামলা চালিয়ে সমাধান খোঁজা যায় না, এর জন্য প্রয়োজন ব্যাপক কূটনৈতিক উদ্যোগ। এতদিন আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত ছিল। চুক্তি আর ইরান যুদ্ধ নিয়ে সবাই যখন অর্জন আর ব্যর্থতার হিসেবে ব্যস্ত, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক হাত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুকে খুব জটিল মানুষ বলে ভৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন ইসরায়েলকে সংযত হতে। প্রেসিডেন্ট ট্রাম্প একই প্রতিক্রিয়া দিয়েছেন সিএনএন, এক্সিওস, চ্যানেল 12 সহ একাধিক গণমাধ্যমে। এমনকি ট্রুথ সোশ্যালেও বিরক্তি প্রকাশ করে লেবাননে হামলা অব্যাহত রেখে শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলে দেয়ায় নেতানিয়াহুকে দুষেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন 3-4 সপ্তাহেই যুদ্ধ শেষ হবে। হার মানবে ইরান, তা তো হয়নি, বরং ইরানের কৌশলী প্রতিরোধে সংঘর্ষের বিস্তারে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ইরান। বরং ইরানের কৌশলী প্রতিরোধে সংঘর্ষের বিস্তার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিজেদের ফুটবল ইতিহাসে এক নয়া যুগের সূচনা করল কুরাসাও জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের পরাশক্তি শক্তিশালী জার্মানির বিপক্ষে 7-1 হেরেও কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। হিউস্টন স্টেডিয়ামে সেই হারই যেন পরিণত হয়েছে এক ঐতিহাসিক উদযাপনে। নিজেদের প্রথম বিশ্বকাপ গোল করে লিখেছে এক অনন্য অধ্যায়। কেন এই ম্যাচ তাদের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। স্কোরবোর্ড বলছে জার্মানি 7, কুরাসাও 1। যে কোনো সাধারণ ফুটবল দলের জন্য এমন বড় ব্যবধানের হার বুকে একরাশ হতাশা আর কান্না ডেকে আনার কথা। কিন্তু আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে যখন রেফারির শেষ বাঁশি বাজল, তখন দেখা গেল এক অন্যরকম দৃশ্য। কুরাসাওয়ের ফুটবলাররা বিষণ্ণ মুখে মাঠে ভেঙে পড়েননি, বরং গ্যালারিতে থাকা হাজারো সমর্থক নেচে গেয়ে আনন্দ করেছেন। চোখে তাদের পানি ছিল ঠিকই, তবে তা পরাজয়ের গ্লানির নয়, তা ছিল এক পরম প্রাপ্তি আর বুক ভরা গর্বের। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মতো পরাশক্তির বিপক্ষে তাদের এই হারকে মোটেও কোনো লজ্জার বিষয় মনে করছেন না দলের কোচ ডিক অ্যাডভোকেট। কারণ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই একটিমাত্র গোলই যেন তাদের জন্য মহাকাব্য লিখে ফেলেছে। বিশ্বের মানচিত্রে কুরাসাও খুবই ছোট্ট আর অচেনা একটি দ্বীপরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরের দক্ষিণাঞ্চলে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি অবস্থিত এই স্বায়ত্তশাসিত দেশটি নেদারল্যান্ডসের একটি অংশ। আয়তনে ছোট এই জনপদের মোট জনসংখ্যা মাত্র 1,60,000-এর কাছাকাছি। এত কম জনসংখ্যার এই দেশ যে কোনোদিন ফুটবল বিশ্বকাপের মূল পর্ব খেলতে পারবে তা হয়তো কিছুদিন আগেও স্বপ্নেও ভাবেনি সেখানকার জনগণ। জনসংখ্যার বিচারে কুরাসাও হলো ফুটবল
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অংশ নেয়া সর্বকালের সবচেয়ে ছোট দেশ। এই অতি ক্ষুদ্র জনপদই এবার সব বাধা বিপত্তি আর অসম্ভবকে জয় করে পা রেখেছে 2026 সালের ফুটবল বিশ্বকাপে। বিশ্বকাপের মূল মঞ্চে পৌঁছানোর এই পথটা ক্রোসাওর জন্য মোটেও সহজ ছিল না। তাদের পেছনে ছিল না কোনো বড় ফুটবল অবকাঠামো বা কোটি কোটি টাকার বাজেট, কিন্তু তাদের ছিল জেদ, অদম্য ইচ্ছা এবং বিশ্বমঞ্চে নিজেদের চেনানোর এক তীব্র আকুলতা। একের পর এক কঠিন বাধা পেরিয়ে বড় বড় প্রতিপক্ষকে টপকে তারা যখন যোগ্যতা অর্জন করল, তখনই গোটা বিশ্বের নজর কেড়ে নেয় এই দেশটি। ফুটবল দুনিয়া অবাক হয়ে দেখল কিভাবে একটি ছোট্ট দ্বীপের একদল স্বপ্নবাদ ছেলে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। জার্মানির বিপক্ষে ম্যাচের মাত্র 21 মিনিটে যখন কুরাসাওয়ের লিভানো একটি দারুণ শট জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালো, তখন হিউস্টন স্টেডিয়ামে যেন এক ঐতিহাসিক ভূমিকম্প হয়ে গেল। সেটি শুধু একটি গোল ছিল না, সেটি ছিল বিশ্বকাপে কুরাসাওর ইতিহাসের প্রথম গোল। স্টেডিয়ামে উপস্থিত কুরাসাওর সমর্থকেরা আবেগে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। খেলার শেষে এক সমর্থক বলেন, আমরা এখানে শুধু ম্যাচ জিততে আসিনি, আমরা এসেছি আমাদের অস্তিত্বের জানান দিতে। জার্মানির জালে আমাদের দেশের নাম জড়িয়ে একটি গোল হয়েছে, এর চেয়ে বড় আনন্দের দিন আমাদের জীবনে আর হতে পারে না। জার্মানি হয়তো পরে একের পর এক গোল দিয়ে ম্যাচটি 7-1 ব্যবধানে জিতে নিয়েছে, কিন্তু কুরাসাও হেরেও কোটি কোটি ফুটবল প্রেমীর মন জয় করে নিয়েছে। তারা দেখিয়েছে যে আকার বা জনসংখ্যা দিয়ে স্বপ্নের পরিমাপ করা যায় না। এই হার কুরাসাওয়ের ফুটবলের রূপকথার সমাপ্তি নয়, বরং বিশ্বমঞ্চে এক নতুন গৌরবের মহাকাব্যের সূচনা মাত্র। ইমান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 11 জন স্কাই ডাইভার ও 1 জন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বেলা 11:30টার দিকে মিজোরি অঙ্গরাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়। সকালে 11:20 স্থানীয় বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে বাঁদিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র 200 গজ দূরে আছড়ে পড়ে। বিমানটি উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। একটি স্কাই ডাইভিং কোম্পানি বিমানটি ভাড়া করেছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি। ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার স্মিরটোস জব্দ করেছে ব্রিটিশ কমান্ডো বাহিনী। যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা 6 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারটি আটক করেন। ট্যাঙ্কারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল। যুক্তরাজ্যের নেতৃত্বে এই প্রথম রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এই ধরনের অভিযান চালানো হলো। বিস্তারিত মিরফজদের আপডেট ডেস্ক রিপোর্টে। হলিউড সিনেমাকেও হার মানাবে বাস্তব এই দৃশ্য। গভীর রাতের কুয়াশা চিরে গর্জে উঠল ব্রিটিশ রয়্যাল মেরিনের হেলিকপ্টার। ইংলিশ চ্যানেলের উত্তাল তরঙ্গে তখন ভাসছিল রাশিয়ার এক দানবীয় তেলবাহী জাহাজ। এক অভিনব ও দুর্ধর্ষ অভিযানে মাঝ সমুদ্রেই সেই জাহাজ জব্দ করল ব্রিটেনের কমান্ডো বাহিনী। আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার ফাঁক গলে ভারতের দিকে যাচ্ছিল রাশিয়ার বিশাল তেলের জাহাজ স্মিরটোস, কিন্তু শেষ রক্ষা হলো না। 6 ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারটি আটক করেন যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির দুর্ধর্ষ অফিসাররা। 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারটি জব্দের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙর স্থলে সরিয়ে নেওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। পুরো বিষয়টি ফ্রান্সের সরকারের সাথে সমন্বয় করে করা হয়েছে। এছাড়া এর সাথে একাধিক ব্রিটিশ সংস্থা, নৌবাহিনী এবং বিমান বাহিনী জড়িত ছিল। অপারেশনটি পরিচালনা করার জন্য গত কয়েকদিন ধরেই পুরো দমে প্রস্তুতি চলছিল বলে জানান এই কমান্ডিং অফিসার। রাশিয়ার এই গোপন বহরের কোনো জাহাজকে প্রথমবারের মতো মাঝ সমুদ্রে আটকে দেওয়ার এই অভিযানে অংশ নিতে পারাটা পেশাগতভাবে অত্যন্ত তৃপ্তিদায়ক। এটি আসলে একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল।
রয়্যাল নেভি এটি অপারেশনাল স্তরে পরিচালনা করেছে। এতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সরকারের অন্যান্য বিভাগও যুক্ত ছিল। সব সহযোগী দল একসাথে কাজ করেছে। যে বিষয়টির জন্য আমরা গত কয়েক মাস ধরে দিন-রাত প্রশিক্ষণ নিয়েছি তা বাস্তবে সফলভাবে সম্পন্ন করা গেছে। আমরা সত্যিই এর জন্য গর্ব করতে পারি। জাহাজটি আফ্রিকার দেশ ক্যামেরুনের পতাকা নিয়ে চলছিল, কিন্তু ঘটনার ঠিক কয়েকদিন আগে ক্যামেরুন তাদের রেজিস্ট্রি থেকে এই জাহাজটিকে বাদ দিয়ে দেয়। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজটি রাষ্ট্রহীন হয়ে পড়ে। জাহাজটিতে প্রায় 7 লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। এদিকে জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটেনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন এবং বাকি ইউরোপীয় দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা ফাঁকি দিতে রাশিয়া পুরনো ও নাম সর্বস্ব মালিকানার প্রায় 700টি জাহাজের একটি গোপন বহর তৈরি করেছে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট। এই জাহাজগুলো পশ্চিমা নিয়মনীতি না মেনে গোপনে তেল বিক্রি করে। ফলে ইউরোপীয় দেশগুলো এই শ্যাডো ফ্লিটকে অচল করে দিতে চায়। যুক্তরাজ্য এরই মধ্যে 500টিরও বেশি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রভাবে আগের বছরের তুলনায় 2025 সালে তেল ও গ্যাস থেকে রাশিয়ার আয় 24% কমেছে। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।